আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা আজকে শুক্রবার জুমার নামাজ শেষ করে অনেক দূর দূরান্ত থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং অনেকেই অনেক বক্তব্য দিয়েছেন। আমার কথা যেগুলো বলার তার অধিকাংশই আপনারা সাবের ভাই বলেছেন। প্রথম কথা হচ্ছে যে আজকে কে মমতি করলো, আমি না আপনাদের মধ্যে থেকে আমি করি না। তার মানে ইমাম তো ইমাম, লিডার। আমি আপনাদেরকে দেখতে চাই কমিউনিটি লিডার হিসেবে, শুধুমাত্র মসজিদের ইমামের মধ্যেই সীমাবদ্ধ। আপনাদের যে কথাটি সাবরাবে বললেন যে প্রেসিডেন্ট হোক, প্রাইম মিনিস্টার হোক আর যতগুলো লিডারই হোক না কেন, কমিউনিটি জুমার সময় যে খুতবা দেন, নামাজের সময় যে যখন আগে পরে কথা বলেন, আপনাদের কথা কি শুনতে পারতে পারেন? এই জন্যই আজকে আপনাদের সাথে মত বিনিময় করা, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করা, যে কথাগুলো যদি আপনারা বিশেষ করে বাংলাদেশ কমিউনিটি, আমি আসলে অন্য কমিউনিটি নিয়ে কথা বলছি না, বাংলাদেশ সেটাই মূলত আজকের উদ্দেশ্য। আপনারা ছোটখাটো দু একটি বিষয়ের অভিযোগ করেছেন, সেটার আগে উত্তর দিই। প্রথমত টেলিফোন ধরে না। আমরা শুধুমাত্র আপনাদের জন্য একটি ডেডিকেটেড ল্যান্ডফোন লাইন করে দিয়েছি। আপনারা সেই নাম্বারে ফোন করেন কিনা আমি সেটা জানতে চাই। যদি সেই নাম্বারেই ফোন করেন এবং না ধরে, আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা আমার নাম্বার তো আছে আপনাদের কাছে, না থাকলে নিয়ে নেবেন, আমাকে মেসেজ দিবেন যে অমুক সময় ফোন করেছি, ফোন ধরে। তবে একবার ফোন করে না ধরলে সাথে সাথে মেসেজ দিবেন না, অন্তত এক দুইবার তিনবার চেষ্টা করে, না ধরলে আমাকে জানাবেন, আমি ফোন নাম্বারটা কোথায় পাবেন? আমরা যে ফেসবুক পেজ ব্যবহার করি, আমরা দেখবেন যে প্রতি প্রায় 2 দিন 3 দিন পর পর পাসপোর্ট যেগুলো আসে, সেগুলো একটা লিস্ট আমাদের ফেসবুক পেজ আমরা দিই। ওর শেষ প্যারায় দেখবেন কোনো কমপ্লেইন থাকলে একটা ইমেল নাম্বার দেওয়া আছে, একটা ফোন নাম্বার দেওয়া আছে। এই ফোন নাম্বারে কাইন্ডলি আপনারা ফোন করবেন। নাম্বারটা হচ্ছে 03-3230-1773। এই নাম্বারে যদি ফোন করে না পান তাহলে আমাকে জানান। আমরা একজনকে ডেডিকেটেড করেছি আপনাদের ফোন ধরার জন্য। আপনারা তো অনেকেই জানেন না যে আমার একটা অফিসিয়ালি পার্সোনাল অফিসার আছে। আমি 1 বছর হয়ে গেল, আমার মনে হয় সে তার অফিসের 8 ঘন্টার মধ্যে অন অ্যান এভারেজ 15-20 মিনিট আমার সাথে কাজ করে। আমার অফিসারকে ছেড়ে দিয়েছে আপনাদের সেবায় কনসুলার সেবা দেওয়ার জন্য। আমার অফিসের অধিকাংশ লোককে আমি কনসুলার সেবার কাজে লাগাচ্ছি। ওই যে বসে আছে আমিন, সে কাজ করে ইকোনমিক উইং, ওর অধিকাংশ সময় সে কনসুলার সেবা দিচ্ছে। আমার এখানে একজন আছে কালচারাল অফিসার, তাকে আমরা ফুল টাইম দিয়েছি। যেখানে আগে 2 বা 3 জন কাজ করতো, এখন প্রায় 5-6 জন আমার অফিসকে আরো সংক্ষিপ্ত করে আমরা কনসুলার সেবা দেওয়ার জন্য কাজে লাগাচ্ছি, শুধুমাত্র আপনাদের জন্য। আমরা চেষ্টা করছি, তারপরেও কেউ পারফেক্ট নয়, 100% পারফেক্ট হওয়ার সুযোগ নেই। আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা চেষ্টা করে যাবো। আপনাদের অভিযোগ থাকলে আপনারা জানাবেন, ডেফিনেটলি আমরা দেখব। একজন বলেছেন যে মাঝে মধ্যে আপনাদের ওখানে ভিজিট করতে, আমাদেরকে ভিআইপি মর্যাদা দিতে চান। আমরা আপনাদের সেবক হিসেবেই থাকতে চাই, ভিআইপি মর্যাদা দিতে চাই না। চেষ্টা করব আপনাদের সেবা করে যেতে। আপনারাও চেষ্টা করবেন আমাদের সাথে ভালো ব্যবহার করে, যেমন সবসময় খারাপ ব্যবহার করে নয়, ভালো ব্যবহার করে আপনাদের পাওনাটার জন্য আপনারা আদায় করে নিতে পারেন। এটার জন্য আমি করব। এখন আসি, আপনারা অনেকে বলেছেন আপনারা কি মসজিদে মাইকে আজান দেন? যদি মাইকে আজান দেন না কেন? নিশ্চয়ই রেস্ট্রিকশন আছে। সেই রেস্ট্রিকশন যখন জুমা দিন লোক সংখ্যা বৃদ্ধি হয়ে যায়, রাস্তায় নামাজ পড়া যায় না, এটা রেস্ট্রিকশন আছে না? যেখানে সেখানে গাড়ি পার্ক করা যায় না, সাইকেল পার্ক করা যায় না, এটা রেস্ট্রিকশন আছে না? এইটা কি মাথায় ঢুকে না? এই জিনিসটাকে আমাদের বেশি করে, আপনাদের বেশি করে মুসল্লিদেরকে বলতে হবে। আপনাদের যেখানে সংখ্যা, নামাজির সংখ্যা ফ্রাইডেতে বেশি হয়ে যায়, প্রয়োজনে আপনারা ভাগ করে দেন যে ফার্স্ট জামাত দরকার হলে যখন মানে জুমার নামাজ শুরুর সময় যখন, তখন আগে একটা করে ফেলেন, সেই সময় করে ফেলেন।
পরে সেকেন্ড কাতার সেকেন্ড নামাজ থার্ড নামাজ করেন প্রয়োজন মতো, কিন্তু রাস্তায় না। এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। কোন একজন পুলিশ অফিসার আমাকে বলছিল যে কই গির্জায় তো আমার পুলিশের সিকিউরিটি প্রয়োজন হয় না, তো মসজিদের সামনে কেন প্রয়োজন হয়? তার মানে বুঝতেছেন যে আমাদের সম্পর্কে একটা নেগেটিভ ধারণা, এটা কেন হচ্ছে, এইটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। আমরা কিন্তু এমন কোন জায়গায় বাস করছি না যেখানে আমরা ধর্মকে প্রাধান্য দিয়ে যা খুশি তাই করতে পারি। ইমানের যেমন অনেকগুলো স্তর আছে, তার 70টা স্তরের কথা আপনারা বললেন, এটাই মাথায় রাখতে হবে। আমি তো সৌদিতে বাস করছি না, আমি তো ইসলামিক কান্ট্রিতে বাস করছি না। আমরা যে জায়গাটাতে বাস করছি সেই জায়গার সঙ্গে সঙ্গতি রেখে, তাদেরকে আইনের সাথে শ্রদ্ধা রেখেই আমি আমার ধর্মকে প্রতিপালন করব। আমার রিলিজিয়াস নামাজ রোজা সেটাকে আমরা প্রতিপালন করব। আমি একটা এক্সাম্পল দিই। প্রায় 20-21 বছর আগে, না আরো বেশি, 24-25, যখন আমি এখানে ছিলাম, আমার এক স্টাফ এসে বলছে, স্যার ফরেন মিনিস্ট্রিতে একটা চিঠি দিতে হবে, তার ওয়াইফের আইডি কার্ড হারিয়ে গেছে, সেটা নতুন করে করার জন্য। তাহলে কিভাবে? বললো যে মার্কেট হারিয়ে গেছে। এরপরে কি করেছে? বললো যে পুলিশ নিকটস্থ পুলিশকে জানিয়েছে। তাহলে ঠিক আছে, অসুবিধা নেই, 7 দিন পরে যদি কোনো রেসপন্স না পান তাহলে পরের দিন এসে বলছে লাগবে না স্যার। তাহলে কেন? স্যার পেয়ে গেছে, পুলিশ কল করেছিল, তার পার্স পেয়েছে, তার আইডি কার্ড পেয়েছে, তার টাকা পয়সা সব যা ছিল ইন্টারনেট পেয়েছে। এটা কি ইসলামিক কান্ট্রি? আমরা বাংলাদেশে, আমরা মুসলিম অধ্যুষিত, মেজরিটি মুসলিম, সেখানে কি হয় আপনি কি আশা করতে পারেন? এরকম একটা মানি ব্যাগ যে দেশে এখনো পকেটে চিন্তাই হয়, জোর করে নিয়ে যাচ্ছে, ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, সেই দেশ, সেটা তো এখন আমরা বলি কি মুসলিম কান্ট্রি, ইসলামিক কান্ট্রি বলতে চাচ্ছি, আর এখানে তো সেটা নয়। তার মানে কি এদের এই যে কালচারের কথাটা বলছি, অনেস্টি, সততা, আমরা এটা কেন আমাদের কমিউনিটির মাঝে ছড়াই দিচ্ছি? আমাদের কমিউনিটিকে বোঝাতে হবে যে জাপানি কালচার যেটি ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, সেই কালচারটাকে যেন আমরা অ্যাডাপ্ট করি। আমি অবশ্যই আপনাকে বলবো না যে জাপানের সব কালচারকে অ্যাডাপ্ট করার জন্য বলে, নো, ইসলামের সাথে যতক্ষণ সাংঘর্ষিক হচ্ছে না ততক্ষণ যেন আমরা তাদের কালচারকে অ্যাডাপ্ট করি। এক্সাম্পল, সকালে উঠে ওরা দেখা হলে আমরা সালাম বিনিময় করি, ওরা বলে ও হাই। তো আমার জাপানিজ একটা দেখা হলে তো আসসালামু আলাইকুম না বলে আমরা একটু হাই ও বুঝাই বলি, কনিচিওয়া যখন প্রয়োজন বলি, কোনো একটা ভুল হয়ে গেলে গোমেন্নাসাই বলি। এই যে ছোটখাটো কালচার গুলো আমরা যদি অ্যাডাপ্ট করতে পারি, তাহলে জাপানিজরা আমাদের উপরে, মানে ফরেনারদের উপরে রাগান্বিত হবে। যে কথাটা প্রথমেই এসে, জাপানে থাকতে গেলে জাপানিজ হয়ে থাকতে হবে, তার মানেই হচ্ছে যে জাপানের কালচারের সাথে অভ্যস্ত। এই নয় যে একেবারে জাপানিজদের মতো চোখ ছোট, নাক চাপটা, এরকম হতে বিস্ফোরক লাগবে। মানে জাপানের কালচারের সাথে আমরা তো উপরে কথা বলছি, তাদের কথা হলো যে যতদিন তোমরা থাকো আমাদের ফরেনার ছাড়া চলবে না, লাগবে, কিন্তু তার জন্য এখানে আসার আগে বা এসে আমাদের কালচারের সাথে অভ্যস্ত। এই যে আপনি একটা কথা এসে যে কবরস্থান, এরা তো আসলে জানে না যে মুসলিমরা কবর দেওয়ার পরে ওটা পাঠা করে না, কিছুদিন পরে ওটাকে আবার রিউজ করা যায়। ওরা ভাবছে ওরা যেমন এটাকে পাখা করে, জায়গা একটু কম লাগে আমাদের চেয়ে, কিন্তু পাখা করে এবং যুগের পর যুগ চলতেই থাকে, ওটা কিন্তু ভাঙে না। ওদের যে জায়গা আরো বেশি লাগে, এটা তো ওরা জানে না যে মুসলিমদের জায়গা কম লাগে। ইসলামিক আইন অনুযায়ী কবরস্থ করার পরে যদি ওটা আমরা পাকা না করি, তাহলে কি আমরা কয়েক মাস পরে, 2-3 বছর পরে অটোমেটিক আবার ইউজ করতে পারি। এই বিষয়টা যখন তাদের মাথায় ঢুকবে, এই কালচারটা যখন বুঝবে যে ইসলামিক কালচার যেটা, তখন কিন্তু এই প্রশ্নগুলো আসবে না, কারণ ওরা এখন ইসলামের সাথে অভ্যস্ত নয় বা ইসলামিক আইন কানুন সম্পর্কে তারা জানে না, বিধায় কথা আসছে।
এই কথাতে খুব বেশি এখনই মন খারাপ করার মতো অবস্থা হয় না। যেমন বিপক্ষে 2-4 জন কথা বলেছে, আপনারা এটাও নিশ্চিত থাকেন পক্ষে কথা বলার মতো অনেক লোক আছে। সুতরাং এগুলো নিয়ে আমার খুব বেশি আমি এখনই হতাশ হচ্ছি না। আমি আর আজকের মূল উদ্দেশ্য যেটা, সেটা হলো যে মাহবুব যেমনটি বলেছে যে আমাদের আসলে উদ্দেশ্য হচ্ছে এইখানে আমরা আরো বেশি বাংলাদেশ কমিউনিটি লোক সংখ্যা বৃদ্ধি করতে চাই। এম্বাসি এবং আপনাদের সহযোগিতা, আপনারা জানেন খুব দ্রুত বাংলাদেশিদের সংখ্যা এখানে বৃদ্ধি পাচ্ছে। যত বৃদ্ধি পাবে তত রকম সমস্যার উদ্ভব হবে, এটাই স্বাভাবিক। এই সমস্যা যাতে না করে, আমরা যে বিভিন্ন দেশে বসবাস করি, একটা সুনাম কিন্তু আছে বাংলাদেশিদের, কিছু ব্যতিক্রম ছাড়া ইন জেনারেল বাংলাদেশিদের যথেষ্ট সুনাম আছে। এই সুনাম যাতে অব্যাহত থাকে এবং যারা নতুন আসছে জাপান যে একটু ভিন্ন জায়গা, এই জায়গায় যে কি ধরনের আচরণ করা দরকার, কি ধরনের কালচার মেনে চলা দরকার, কি ধরনের নিয়ম কানুন মেনে চলা দরকার, কি ধরনের আইন মেনে চলা দরকার, সেই কথাগুলো আমি চাচ্ছি যে আপনাদের মাধ্যমে, যেহেতু মসজিদে অন্তত ফ্রাইডে জুমার নামাজের সময় কমিউনিটির বড় সংখ্যক মানুষ উপস্থিত হয়, এই সময়গুলোতে যদি আপনারা একটু তাদেরকে উৎসাহিত করেন, তাদেরকে যদি একটু বলেন আমরা যে দেশে বসবাস করছি সে দেশের আইন মেনে চলা কি, এটাও তো মানে আছে না, আইন মানতে হবে না। এই কথাগুলো আপনারা যদি প্রচার করেন তাহলে আমি মনে করি আপনারা যত দ্রুত কমিউনিটির কাছে পৌঁছাতে পারবেন, এম্বাসি বা অ্যাম্বাসেডারের পক্ষে এইভাবে পৌঁছানো সম্ভব নয়। এই জন্য আমি সবসময় বলি যে মূলত অ্যাম্বাসেডার কিন্তু হচ্ছে, প্রকৃত অ্যাম্বাসেডার কিন্তু আপনারা। আমি আজকে আপনাদের কয়েকজনের সাথে কথা বলছি, অ্যাম্বাসেডারের দায়িত্ব পালন করছি, কিন্তু প্রকৃত অর্থে নয়। অ্যাম্বাসেডারের কাজ হচ্ছে বাংলাদেশকে, যে দেশে আছি সেই দেশের জনগণের কাছে তুলে ধরা, প্রচার করা। সেই কাজগুলো কিন্তু করতে পারেন আপনারা কমিউনিটিকে বললেন, যারা আপনাদের মুসল্লি আছে তাদেরকে বললেন তোমরা যখন জাপানিদের সাথে ব্যবহার করবা অতি বিনয়ী নম্র ব্যবহার করবে জাপানের সাথে। এই কাজটা যদি রিফ্লেক্ট হয়, যদি কমিউনিটির লোকজন তাদের সাথে সে ধরনের ব্যবহার করে, আচরণ করে, তাহলে কি হলো, তাদের মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরা হবে। তাই মূলত বাংলাদেশকে তুলে ধরার কাজটাই কিন্তু করছে কমিউনিটির লোকজন, আপনাদের মাধ্যমেও করা সম্ভব হচ্ছে। এই জন্য আমি আপনাদের কাছ থেকে এইটুকু আশ্বাস পেতে চাই বা আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই, যখন আপনারা মুসলিমদেরকে উদ্দেশ্যে বয়ান দিবেন, কথা বলবেন, তখন এই জিনিসগুলো একটু তুলে ধরা। আপনারা বাংলাদেশ থেকে এসেছেন, বাংলাদেশে একটা পাসপোর্ট নেই, এমন কোনো কাজ করবেন না যে কাজের মাধ্যমে বাংলাদেশের মান মর্যাদা ক্ষুণ্ণ হয়। সবসময় চেষ্টা করতে হবে যেন মান মর্যাদা বৃদ্ধি পায়। আমরা মুসলিম, আমরা অ্যালকোহল পান করি না। জাপানের একটা কালচার, তারা হলো সাকে, তারা পান করে। ডেফিনেটলি এইটা ইসলামের বিরুদ্ধে যায়। আমরা এই কালচারকে অ্যাডাপ্ট করার জন্য উৎসাহিত করার কোনো কারণ নেই, বরং ইসলাম হিসাবে, মুসলিম হিসাবে যাতে আমরা এটা পান না করি সেটাও আমরা যেমন বলবো, একই সাথে বলবো জাপানের যে কালচার গুলো অ্যাডাপ্ট করা যায়, যেমন যেটা বললাম ওহাই বুঝাই মাছ বলা, ভুল করলে গোমেন নাসাই করা, কারোর ক্ষতি মানে তার অসুবিধা হয়, পাড়া প্রতিবেশী অসুবিধা হয়, এই ধরনের কোনো কাজ কাম না করা, যেমন তার বাড়ির সামনে পার্কিং না করা, জোরে কথা না বলা, এই কাজগুলো থেকে যেন আমরা একই সাথে বিরত থাকি। এই জিনিসগুলো তুলে ধরবেন, এটা আমরা আশা করব। বিমানের কথা বলেছেন, আপনাদেরকে জানাতে চাই, বিমান যখনই শুনেছি যে এখান থেকে চলে যাচ্ছে সেই সময় থেকে আমি চেষ্টা করছি, আমি চিফ অ্যাডভাইজার পর্যন্ত আমি রিকোয়েস্ট করেছি। বর্তমান যিনি বিমানের চেয়ারম্যান আছেন, আমাদের অ্যাডভাইজার, উনি হচ্ছেন বাণিজ্য বশির স্যার, তার সঙ্গে আমি কথা বলেছি।
সমূহ সম্ভাবনা আছে আমি দেশে গেলে তার সঙ্গে অফিসিয়ালি দেখা করে এই বিষয়টা আমার তুলি। আমি সম্প্রতি আমাদের এখানে প্রবাসী কল্যাণ সেক্রেটারি, সিনিয়র সেক্রেটারি এখানে এসেছিলেন, ওনাকে বলেছি এবং ওনাকে দিয়ে খুব বড় একটা চিঠি চেয়ারম্যান মহোদয়ের কাছে, ইতিমধ্যে আমরা চেয়ারম্যান না সেক্রেটারি মহোদয়ের কাছে ইতিমধ্যে পাঠিয়েছি, বিমানের সেক্রেটারি মহোদয়ের কাছে, যাতে বিষয়টি পুনর্বিবেচনা করে। তো আমাদের চেষ্টা অব্যাহত আছে। বিমান আগের মতো আর সরকারি সংস্থা নয়, এটি এখন প্রাইভেট করে দিয়েছে, যার কারণে যা খুশি তাই আর সরকার করতে পারছে না। সেই জন্য এটা চাইলেই সবকিছু আমরা করতে পারছি না। আমরা তবে চেষ্টা করে যাচ্ছি। আপনারা এখানে কনসুলের জায়গা বৃদ্ধির জন্য বলেছেন। এই মুহূর্তে আমাদের যে স্পেস আছে, আপনারা হয়তো জানেন না যে আমরা আসলে এখানে 3 তলা পর্যন্ত আমাদের অফিস। আমাদের অনেক অফিসারের প্রপার রুম নেই, কোন স্টাফের সিঙ্গেল রুম পাওয়া যাবে না, ওই কিউবিক করে 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 বসানো হচ্ছে। অন্য আরো উইং আসার কথা, সেটা জায়গা আমরা পাচ্ছি না। আমরা যদি খুব ভবিষ্যতে এখান থেকে 4 আর 5 যেটা রাষ্ট্রদূতের বাসভবন আছে, এটাকে আমরা সরানোর চেষ্টা করছি। নতুন কোথাও বাসভবন করে আমরা অফিসের স্পেস তৈরি করতে চাই। এটা হয়ে গেলে তখন নিশ্চয়ই আপনাদের দিকেও নজর দেওয়া হবে। এটা আমার সময় হোক আর পরে হোক, নিশ্চয়ই অজুর ব্যবস্থা এটা আমি দেখবো কি করা যায়। ওখানে জায়গা যেহেতু কম এখন, আর একটা নতুন করে পানির লাইন তৈরি করাও কঠিন, যেটা আছে ওইটা এক্সিস্টিং, ওইটাকে ঠিক করা যায় কিনা, গরম পানির লাইন দেওয়া যায় কিনা, এই বিষয়টা যদি জায়গা থাকতো সুবিধা মতো তাহলে আমার করে দিতে কোনো আপত্তি নেই। এই কাজ আমি অন্য জায়গায় করেছি, আলাদা একেবারে মসজিদ করে দিয়েছি। সাউথ আফ্রিকায় থাকতে পুরো একটা রুম মসজিদ করে দেওয়া হয়েছে, অজুখানা করে দেওয়া হয়েছে, পুরো টাইলস করে দেওয়া হয়েছে, ওয়াল সহ। এখানে সুযোগ থাকলে অবশ্যই নিশ্চয়ই আমি এটার দিকে দেখতাম। আর কনসুলার সেবার কথা তো বলেছেন, আপনারা বেশিরভাগই স্যাটিসফাইড। যারা স্যাটিসফাইড না বা কম, তারা নিশ্চয়ই আমাদেরকে বলবেন, আমরা চেষ্টা করব এগুলো করার জন্য। অন্য একটি বিষয়, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমরা আশা করছি খুব শীঘ্রই বাংলাদেশে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। আপনাদের ডিমান্ড ছিল এনআইডি সার্ভিস, জন্য আমরা এখানে নিয়ে এসছি। এখানে এনআইডি সার্ভিস কয়েকটা দেশ মাত্র শুরু করেছে এনআইডি সার্ভিস, তার মধ্যে কিন্তু টোকেন মিশনে করেছে। আপনাদের সাড়া তেমন পাইনি এনআইডি করার জন্য। তার মানে ধরে নিচ্ছি যে আপনাদের এনআইডি আছে, বেশিরভাগই এনআইডি আছে। যাদের আছে তাদেরকে রিকোয়েস্ট করব তারা যেন খুব দ্রুতই ভোটার রেজিস্ট্রেশন এটা করে। পোস্টাল ব্যালট এটা আপনাদের ঠিকানায় চলে আসবে রেজিস্ট্রেশন করলে, আবার আপনি ভোট দিয়ে সময় মতো ভোট দিয়ে পাঠিয়ে দিতে পারবেন। আপনার কোনো খরচ হবে না, পাঠানো খরচও সরকার বহন করছে। ওখান থেকে পাঠাতে যে খরচ, এখান থেকে আবার ফেরত পাঠানোর খরচ পুরোটা সরকার করবে। কিভাবে রেজিস্ট্রেশন করবেন? আপনারা যদি একটু আমাদের কমিউনিটিদেরকে একটু উৎসাহিত করেন, ভোট দেওয়াও কিন্তু কাম। ভালো নেতা নির্বাচন করা কি আমানত না, তাই না? তাহলে এই কাজটাও তো আমাদেরকে করা উচিত। কাকে ভোট দিবে সেটা তা, কিন্তু ভালো যে কয়জন ক্যান্ডিডেট, তার মধ্য থেকে ভালো ক্যান্ডিডেট নির্বাচন করাও কিন্তু আপনার দায়িত্ব, আমার দায়িত্ব। সেজন্য এই কাজটা করা। ওটা আছে নাকি তোমার কাছে, কিভাবে রেজিস্ট্রেশন করবে? আমরা ফেসবুকে একাধিকবার দিয়েছি। এরপরেও আপনারা খুব সহজ, এখানে একটা মোবাইলে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, করলে তারপরে ওখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে। শুধু এনআইডিটা লাগবে আর পাসপোর্ট নাম্বারটা। বাকি যেগুলো আছে নিজের ঠিকানাটা ওইখানে ইনসার্ট করতে হবে। খুব সহজ, হার্ডলি 5-7 মিনিটস, তার বেশি সময় লাগছে। জাপানে যে রেজিস্ট্রেশনের সংখ্যা লোক হিসাবে আমি মনে করি খুব কম। আমরা মনে হয় 6000+ রেজিস্ট্রেশন করেছি, 6800 মতো, খুবই কম। লোক সংখ্যা তো এখন প্রায় 42,000-এর বেশি। তার মধ্যে অধিকাংশই নতুন আসছে, ইয়াং স্টুডেন্ট আছে প্রচুর, তাদের কাছে নিশ্চয়ই এনআইডি আছে, কিন্তু সেই পরিমাণ রেজিস্ট্রেশন হয়নি।
এই রেজিস্ট্রেশনটা হওয়া প্রয়োজনীয় মনে করছি। সবাই নিশ্চয়ই এটা করবে। একই সাথে আপনাদেরকে আরো একটি কাজ আপনাদেরকে দিতে চাই, সেটা হলো আপনারা যখন কথা বলেন আমাদের কমিউনিটির সাথে, তাদেরকে একটু সামাজিক কাজে উদ্বুদ্ধ করার চেষ্টা করুন। শুধুমাত্র খুতবা পড়লাম, বাংলাদেশে আছে না অনেক ইমাম আগের, এখন চেঞ্জ হয়েছে, আরো যদি 30-40 বছর আগের কথা বলি, যখন আমরা ছোট ছিলাম, ওই যে একটা খুতবার বই ছিল, ওইটাই দেখে পড়ে যেত। এটা তো আসলে ওনাদেরকে দোষারোপ করে লাভ নেই, তখন তো আর এডুকেশন ওই লেভেলে ছিল না, এখন যেমন ঠিক হয়েছে, আগে তো ছিল না। আগে যারা হাফেজ সাহেব ছিলেন তারা শুধু ওই হাফেজের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন, তারা কিন্তু ফার্দার পড়াশোনা করতেন না, যার কারণে ব্যাখ্যা করার মতো মানে অ্যাবিলিটি তখন ছিল না। এখন কিন্তু তা হচ্ছে না, এখন টোটালি ডিফারেন্ট। তখন যেরকম ওরা মুখস্থ বলে যেতেন, ঠিক একইভাবে আপনাদের তো সেই পরিস্থিতি নয়, অনেক চেঞ্জ হচ্ছে। আপনাদের কাছে যেটা বলা সেটা হলো, আপনি যদি তাদেরকে একটু সামাজিক কাজে উদ্বুদ্ধ করতে পারেন বিভিন্ন ধরনের, যেমন আমি এই যে সামনে হাফেজ সাহেব আছেন, ডেড বডি সংস্কারের জন্য, সৎকারের জন্য কি কষ্টটা উনি করেছেন সেটা আমি সাক্ষী। আজকের কথা বলছি না, আরো 25 বছর আগের কথা বলছি। আপনারা অনেকেই আসেন, কোনটা পড়ে ফেলছে সেটাকে কিভাবে উদ্ধার করে এনে কবর দেওয়া, এটা কম কষ্ট ছিল না। যাদের কোন রকম ওসিয়ত নাই, কোন রকম ইসলামের সাথে সম্পর্ক ছিল কিনা বোঝা যায় না, জাপানিজ ওয়াইফ কোনোদিন হয়তো বলে নাই যে সে উনি মুসলিম, কারোর সাথে কমিউনিটির সাথেও যোগাযোগ ছিল না, এই ধরনের কেসগুলো আমাদেরকে অনেক পীড়া দিয়েছে। উনি সারাক্ষণই এটার পিছনে দৌড়াতেন। আমার পক্ষে যতটুকু সহযোগিতা করা হয়েছে, করা দরকার ছিল করেছি, বাট পুরোটা তো করতে পারিনি, উনি বেশি চেষ্টা করছে। এখন আলহামদুলিল্লাহ যে এম্বাসি অধিকাংশ ক্ষেত্রে ইনভলভ হচ্ছে, অনেক ক্ষেত্রেই আমরা সরকারিভাবে টাকা দিয়ে কিন্তু আমরা পাচ্ছি। এই জন্য এই ধরনের কোনো কেস যদি থাকে, আপনারা সাথে সাথে জন্য এম্বাসিকে নয়, এম্বাসির প্রয়োজনে ফাইন্যান্সিয়াল সাপোর্টও দিবে, সেটা এখানে কবর দেওয়ার প্রয়োজন হলে বা দেশে বিক্রয় করা দরকার। যে জিনিসটি আপনাদের উৎসাহিত করা উচিত, যারা এখানে এসে লেবার হিসাবে, তাদের বিএমইটি কার্ড আছে, বাকিদের বিএমইটি কার্ড নাই, তারা যেন এম্বাসিতে অনলাইনেই করা যাচ্ছে, মাত্র 5,000 একবার টাকা দিয়ে, 5,000 এখন কিন্তু 6,000 একবার টাকা দিয়ে কার্ড করে নিলে এটা সারা জীবনের জন্য অনেক সুবিধা আছে। এটার জন্য ডেড বডি পাঠানো, ঢাকা পৌঁছানোর পরে বাড়ি পর্যন্ত পাঠানোর জন্য, আবার ফ্যামিলিকে কিছু আর্থিক সহযোগিতা, সব মিলে অনেক সুবিধা আছে। এই কাজগুলো যদি আপনারা যদি সুপ্রচার করেন, তাহলে কমিউনিটির প্রয়োজনে ভবিষ্যতে যখন দরকার হবে তখন কিন্তু তারা এই সুবিধাগুলো পাবে। আপনাদেরকে আজকে ডাকার উদ্দেশ্য এগুলোই, যে আপনাদের মাধ্যমে আমাদের কমিউনিটির কাছে মেসেজ দেওয়া, যেমন এখন তারা ফরেনার বিমুখী আছে, এই ফরেনার বিমুখী কিন্তু সেম টাইম তারা এটাও জানে, যেমন কালকেই এটা প্রাইম মিনিস্টার তার ক্যাবিনেটে আলোচনা করেছে কি রুলস করা যায়। তারা এখন চিন্তায় পড়ে গেছে যে এমন কিছু করলাম, বাড়িয়ে দিলাম, অথচ সেক্ষেত্রে আমরা ভালো ফরেনার পেলাম না, যেটা তার ইকোনমিকে প্রয়োজন। এক্সাম্পল, আইটি ইঞ্জিনিয়ার ছাড়া কি জাপানে চলবে? বাইরে থেকে আইটি লোক নিচ্ছে। এখন একটা রুল করলো যে আইটি তুমি বড় চাকরি করতে আসবা, ওই ট্রাম্পের মতো $1,00,000 দিতে হবে। আসবে কেউ? এই জন্য ওরা এখন চিন্তা করছে যে আমরা যে রেজিস্ট্রেশন ফিস বাড়াতে চাচ্ছি, এইটা কি আসলেই ভালো লোকগুলো কি থাকতে সহায়তা করবে না চলে যেতে হবে বাধ্য করবে? এইসব কিছু মিলায় এখনো ফাইনাল কোনো ডিসিশনে যায়। ঠিক একইভাবে এটাও তারা চিন্তা করছে, অনেক ফরেনার তারা তাদের সমাজকে কলুষিত করছে, মানে কালচার কলুষিত করছে। এটা আইন মেনে চলছে না।
আমার উদ্দেশ্য হলো আমরা যেন ওই ক্যাটাগরিতে না পড়ি। আমার বাংলাদেশিরা, বাংলাদেশ কমিউনিটির লোকজন যেন এমন কোনো কিছু না করে যেটা আমাদেরকে ওই ক্যাটাগরিতে ফেলে দেয়, যে না বাংলাদেশিরা উরুসায়, বাংলাদেশিরা আইন মেনে চলে না, বাংলাদেশিরা আমাদের কালচার অ্যাডাপ্ট করছে না, এই কথাগুলো যেন না আসে। তাহলে কি হবে, আমরা একটা ভালো জাতি হিসাবে জাপানিদের কাছে পরিচিতি লাভ করতে পারলে আমাদের এখানে বসবাস সহজ হবে, আরো লোকজন আসার সুযোগ হবে। আর আমরা যদি ওই ক্যাটাগরিতে পড়ে যাই তাহলে লোকজনের আসার পথ কমে আসবে, যারা বসবাস করছি তারাও শান্তিতে বসবাস করতে পারবে। এখন একটা কথা আছে যে চাইনিজের আর জমি কিনতে দিবে কিনা, বাড়ি কিনতে দিবে কিনা। 2027 সালের এপ্রিল থেকে ওদের যে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, সেখানে তারা নতুন আইন করতে যাচ্ছে কোনো প্রপার্টি কিনলে সেখানে কোন ফরেনার, কোন দেশের ন্যাশনাল, এই কথাটা লিখতে হবে। এখন কিন্তু নাই, আছে শুধুমাত্র কৃষি জমি কিনলে, কিন্তু বসবাসের জায়গা কিনলে এটা লিখতে হয় না। ফরেনার কিনা সেটাও লিখতে হয় না, খালি অ্যাড্রেস দিলেই হয়। কিন্তু 2027 এর এপ্রিল থেকে নতুন আইন হতে যাচ্ছে। তার মানে আইডেন্টিফাই করতে চায় যে তাদের এই সম্পত্তি, বসবাসের সম্পত্তি কে কোথায়, কোন দেশের লোকজন কতটুকু কিনেছে, এটা আইডেন্টিফাই করতে চায়। আপনারা যেটা বললেন যে দুই একটা এক্সাম্পল দিয়েছেন চাইনিজরা কি করে, কথাগুলো এসে, তার মানে কি চাইনিজদের সম্পর্কে তাদের ধারণা ভালো নয়, ঠিক আমরা যেন ওই ক্যাটাগরিতে না পড়ি, এইটাই তুলে ধরা। অনেক কথা হলো, আপনাদের সাথে নিশ্চয়ই আপনাদের সহযোগিতা পাবো, আমরা আপনাদের সাথেই আছি। আজকে যেমন আপনাদের সাথে মত বিনিময় করছি, আমরা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন শুধু কমান মত বিনিময় করি, আলাদা করে আপনাদের সাথে বসা হয় না। তা আমাদের মনে হলো যে আপনাদের সাথে বসলে আরো বেশি ইনফরমেশন আমরা কমিউনিটির কাছে ডিসিমিনেট করতে পারবো। আমি এই যে ইউরোপ আমেরিকাতে তো লোক সংখ্যা বেশি, কিন্তু জাপানের হিসেবে ওই আমেরিকাতেও এত বেশি ভোটার আমাদের না, আমার মনে হয় দেশে না না বলি, আপনি যেটা বলছেন এখনো রেশিও বেশি। আমেরিকা শুরু করেছে অনেক পরে। আমেরিকা, আমরাই হলো প্রথম দেশ, সাউথ কোরিয়া, জাপান, এরকম প্রথম দেশ হলো আমরা শুরু করেছি সেই অনেক আগে। আমেরিকা শুরু করছে মাত্র কয়েকদিন, আমেরিকা কিন্তু এখন অলরেডি 18,000 পার করেছে। সৌদি আরব সবার শেষে শুরু করেছে, সে কিন্তু 30,000 পার করে ফেলেছে। লোক তো অনেক বেশি, একটু সময় দেন, আরে ওদের আরো বেশি সময় দেন। সাউথ কোরিয়া আমাদের অর্ধেক লোক বাস করে, সাউথ কোরিয়া কাছাকাছি, অর্ধেকের কাছাকাছি, তারা কিন্তু আমাদের চেয়ে বেশি একই সময়। আমি বলছি না যে আমাদের হার একেবারেই কম, কিন্তু আরো বেশি করার সুযোগ আছে। আমাদের ম্যাক্সিমাম করি, আমাদের তো অসুবিধা তো আর নেই, করলে যত বেশি করার সুযোগ পাবো তত বেশি ভালো। এই পর্যন্ত আমরা সম্ভবত 6,800 সামথিং, আমি দেখে হয়তো বলতে পারবো যে এক্স্যাক্টলি কত ফিগার এখান থেকে দেখা যায়। তাহলে এখন সময় শেষ হয়ে গেছে না জাপান থেকে? না, এই সময় সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। এখন কত তারিখ? 25 তারিখ পর্যন্ত, এই ডিসেম্বরের 25 পর্যন্ত সময় দিয়েছে। তাহলে কি এখন এনআইডি নতুন করে করার সুযোগ হবে? ওইটা হবে। যারা এনআইডি 31শে অক্টোবরের মধ্যে শেষ করেছে তারা ভোটার হতে পারবে। যাদের এনআইডি তার আগে বা অ্যাপ্লাই করে পেয়ে গেছে, মূল কার্ড পায়নি কিন্তু সফট কপি পেয়েছে, তারাও হতে পারবে। সংখ্যা বাড়ছে, কিন্তু আরো দ্রুত বাড়া। দেশ থেকেও মনে হয় সরকারিভাবে আরেকটু প্রচার এটা বাড়ানো দরকার। এটা তো দরকার। আমরা দেশ থেকে যে আপনাদের সাথে কি কানেকশন আছে, আমরাই তো আপনাদের সাথে কানেক্টেড নই, আপনারাও আমাদের সাথে কানেক্টেড না কতজন। এই জন্যই আসলে আমি বহু জায়গায় গেছি, কমিউনিটি মিটিং করেছি, আমাদের ফেসবুক ফলো করে না, হাতে গোনা 2%, 3%, ম্যাক্সিমাম 5% ফলো করে, 95% ফলোই করে না। আমরা যে ইনফরমেশন গুলো বারবার দিচ্ছি, এই যে আপনারা টেলিফোন নিয়ে কমপ্লেইন করছে, জানেই না কোন নাম্বারে ফোন করতে হবে। গুগলে ঢুকে বাংলাদেশ এমবাসি সার্চ করে, ওখানে একটা নাম্বার দেওয়া আছে যেটা এক্সিস্ট করে না, সেটাতে ফোন করে আর বলে ফোন ধরে না।
বিষয়টা বুঝছেন তো? আমি জিজ্ঞেস করছি, বললেন তো কোন নাম্বারে ফোন করেন, ওই নাম্বার বলে ওইটা পুরনো কথা 801 শেষে, এটা তো এক্সিস্টই করে না। আমরা তো অলরেডি আমাদের ফেসবুক পেজে প্রতি সপ্তাহে 2 দিন বাদ দিচ্ছি, আমরা তো চেঞ্জ করেছি, করে একটা দিয়েছি। ওটা তো আমার ওয়েবসাইট না, এটা হলো গুগলে কেউ এক সময় ইনপুট দিয়ে রাখছে আরো 20 বছর আগে, 10 বছর আগে, ওইটা আমরা সরানোর ক্ষমতা নেই। আর ওটা গুগল, যেটা আমাদের ওয়েবসাইট আমরা আপডেট করেছি, আমাদের ওয়েবসাইট আমাদের ফেসবুক পেজে আপডেট করা আছে, আপনারা প্লিজ ওইটা ফলো করবেন, তাহলে পেয়ে যাবেন। এরপরে এই নয় যে আপনারা একেবারে 100% টাইম পাবেন, বাট পাওয়া যাচ্ছে। এই আর কোনো আমি মনে জি আজকে যে আলোচ্য বিষয় মৌলিক যে বিষয়টা ছিল, এটার সাথে আমি আমার জানা নেই, সেজন্য প্রস্তাব দিচ্ছি যে জাপানে যারা প্রথম বাংলাদেশ থেকে যারা আসে, তো থ্যাংক ইউ আপনার বিষয়টি উত্থাপন করার জন্য। আপনারা জানেন যে জাপানে কিন্তু এক ক্যাটাগরির লোকজন আসে, কেউ আসে শ্রমিক হিসাবে, কেউ আসে ছাত্র হিসাবে, কেউ আসে ইন্টারন্যাশনাল জব হিসেবে আসে। যারা শ্রমিক হিসাবে আসে তাদেরকে কিন্তু 3 দিনের একটা ট্রেনিং, এই সময় এই জিনিসগুলো আমরা তুলে দেব। যারা স্টুডেন্ট হিসাবে আসে আমরা এখনো পারি, আমরা যেটা করছি, আমরা খুব শীঘ্রই একটা সফটওয়্যার ডেভেলপ করতে চাই ভিডিও, যে জাপানের কালচার কি জিনিস, আইন কানুন কি জিনিস, কিভাবে সাইকেল রাখতে হবে, কিভাবে লাইন দিয়ে টিকিট করতে হবে, ট্রেনে উঠতে হবে, এই জিনিসগুলোকে আমরা তাদেরকে আসার আগে এইটা আমরা তাদেরকে প্রত্যেকটা স্কুলকে দিতে চাই, যেন তারা তাদের ছাত্রদেরকে পড়ানোর সময় এটা ইনক্লুড করে। বিএমইটি ওই সংক্রান্ত বিষয়ে আমার মনে হয় এই জাতীয় মোটামুটি আপনি যে পদক্ষেপ নেন, মানে আমরা সবাই এখানে আমরা কমিটির সভাপতি হবে কোনটা বিএমইটি সদস্যপদ নেওয়ার জন্য, যেহেতু আমরা যেখানে যাচ্ছি আমি সবখানেই কমিউনিটি মিটিং এ কথাগুলো বলছি, এটা আবার আমরা প্রচার করছি, আরো বেশি প্রকাশ করলে চেষ্টা করছি। যেহেতু বিভিন্ন মসজিদের এখানে দায়িত্বশীল ভাইয়েরা আছেন, সবরা আছেন, ওই মসজিদ বেশ আপনারা আমরা আপনাদের যে এখন একটা গ্রুপ আছে, আমরা এই ইনফরমেশন গুলো আপনাদের গ্রুপেও শেয়ার করতে চাই। ভালো, দেখা যায় আমরা মসজিদের যদি ইমাম সাহেবরা এখানে কাছে করতে পারলে তাহলে দেখা যায় যে খুব তাড়াতাড়ি আমরা মাত্র যেহেতু একটা 5,000 দিয়ে সবাই 6,000 দিয়ে সবাই। ধন্যবাদ। আমরা ইনফরমেশন গুলো শেয়ার করব যাতে আপনারা ওটা বলতে পারেন, সুবিধা। ওখানে বলা আছে কিভাবে হতে হবে এবং কি কি সুবিধা পাওয়া যাবে। একটা লিফলেট আছে, লিফলেটটা আমরা শেয়ার করব। একটু ই পাসপোর্টের ক্ষেত্রে ফিটা একটু মনে হয় বেশি কয়েকজন বলছে। আচ্ছা বলদের এটা হচ্ছে ফিসটা হলো সরকারের নির্ধারিত, এটা এমবাসির কিছু করার নেই। আপনাদের কনসার্ন আমরা বুঝি, কিন্তু আপনাদেরকে এটাও বুঝতে হবে আপনার দেশ থেকে নিলে ফিস কম, বাইরে থেকে নিলে ফিস বেশি কেন? আপনার একটা ই পাসপোর্ট রেডি হয়ে গেল, আমরা সেকেন্ডটার জন্য ওয়েট করি না, ওই একটাই আমাকে দিয়েছিলে পাঠাতে হয় যাতে আপনি তাড়াতাড়ি পান। একটা দিয়েছিলে কস্ট কত, সেটা আপনি এর সাথে যদি অ্যাড করেন তাহলে দেখবেন যে আসলে খুব বেশি না। এখন আমরা নিচ্ছি কত, 21,000। স্টুডেন্টদের জন্য কম আছে, ডিসকাউন্ট আছে, স্টুডেন্টদের জন্য আলাদা যেটা ডিসকাউন্টের নিয়ে। এইটা কিন্তু আমরা ওই ফি সহ ইনক্লুড করে এবং 10 বছরের জন্য, এটা কিন্তু 5 বছর না, 10 বছর। আর এই ফিস নিয়ে আসলে মূলত স্টুডেন্ট তো কম আছে, যারা শ্রমিক হিসাবে মিডল ইস্টে আছে তাদের জন্য কম আছে। বাকি যাদের তাদেরকে আসলে সব এক ক্যাটাগরিতে ফেলে সব সারা বিশ্বে বাংলাদেশি যারা আছে বসবাস করছে সবার জন্য একই ফিস ডলারে ঠিক করা। শ্রমিক আপনাদের সবাই শ্রমিক, শ্রমিকের ডেফিনেশন অনুযায়ী আপনারা সবাই শ্রমিক নন, আপনারা অনেকেই বিজনেসম্যান আছে, আপনারা এখন সমাজের নেতা হয়েছে, এখন 700 হয়ে গেছে। সেদিন একজনের সাথে কথা হচ্ছিল, উনি খুব ভালো শেফ, এখন উনি
রেস্টুরেন্টের মালিক, একজন পরিচয় করে দিচ্ছেন যে উনি খুব ভালো রাঁধুনি ছিলেন, মানে বলতে চাচ্ছেন রাঁধুনি পর্যন্ত বলছেন, না আমি এখন 700। দেখুন আপনার তো 700 হয়ে গেছে, শ্রমিক আর নাই। এগুলার দিক থেকে আমাদের কোনো অ্যাপ্রোচ করার বিষয় আছে কিনা? এই মুহূর্তে না। এবং কি আপনারা মাঝে মধ্যে যে কথাটা হলো না, যে কোনো ছোটখাটো ইস্যু যে রাস্তায় দাঁড়িয়ে যে বলেন যে আমাদের এটা চাই, এটা জাপান, এটা করা যাবে না। এটা সিস্টেম আছে, সেই সিস্টেম ফলো করে তাদের কাছে ডিমান্ড করতে হবে। যে কথাটা বললাম যে আজকে এই কথাটা উঠছে কেন, একজন বলছেন যে সব প্রিফেকচারে একটা সরকারি ভাবে কবরস্থান করে দেওয়া যায় কিনা। কে বলছে? এটা মুসলিম না, জাপানিজ বলছে। তার মানে কি পক্ষে লোক আছে না, সেটাকে কাউন্টার করার জন্য কথাটা এসছে। তো এইটা আসলে সরকারি কোনো ডিসিশন নয়, বরং উল্টা হতে পারে, সরকার ডিসিশনই নিয়ে ফেলতে পারে যে সবখানে না দিয়ে একখানে দিয়ে দাও, প্রিফেকচারে একটা একটা করে দাও, তাহলে এক জায়গায় দূষিত হওয়ার যে প্রশ্নটা আসতেছে, এইটা তো ওই দূষিত পানিতে অন্য কোথাও যায়, এগুলো হচ্ছে ধারণার ব্যাপার। ওই ধারণা তাদের নাই, তাই তারা এটা মনে করছে, তাই না? এই যে পানি, দূষিত পানি আছে না বিভিন্ন কলকারখানা, জমিতে যেটা যাচ্ছে ওইটা কি নিচে পর্যন্ত যেতে যেতে দূষিত থাকে? আমরা ডিপ টিউবওয়েলের পানি ব্যবহার করছি না, কি দূষিত পানি পাচ্ছি নাকি? কিন্তু উপরে তো দূষিত পানি আছে। এটা আসলে ধারণার ব্যাপার। ওই ধারণাগুলো আপনার আমার ভাঙানোর কাজ নয়। দেখবেন যে ভাঙানোর লোক আছে, প্রয়োজন হলে যেটা বললেন যে মুসলিম কান্ট্রিগুলোর অ্যাম্বাসেডাররা কথা বলবে। বিজ্ঞপ্তি আসে আমরা দেখি, এর মধ্যে একটা কিছু হওয়া উচিত যে বাংলাদেশ সরকার থেকে বা দূতাবাস থেকে আমাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়া যে তোমরা ওই রাস্তায় এই করো না, সেই করো না, এইটা সেটা ভালো না, বা কিছু এরকম কিছু একটা চাপ দিয়ে মানে কি এটা করলে নিজেরাই আমরা ক্ষতি হব, এই ধরনের ইনফরমেশন থাকা মনে হয় ভালো বলে আমার মনে হয়। কারণ আমি যে মসজিদে নামাজ পড়ি, সেই হুজুরও বারবার বলেন যে এইটা করো না, এইটা করো না, কিন্তু আমরা কেউ শুনি না, নিচে নামলে আর হুজুর থাকে না, এরকম একটা আমাদের অভ্যাস আর কি। সেই আমি অনেকগুলো মত বিনিময় সভা করেছি বিভিন্ন এরিয়াতে, সবাইকে এই মেসেজটা দেওয়ার জন্য যে জাপানি আইন কানুন মেনে চলার জন্য। আমরা কি ইম্পোজ করতে পারি? ইম্পোজ করার সুযোগ নেই। আপনারা কেউ কেউ কানে মুছি হিত, অর্থাৎ নিশ্চয় জানেন। আমার আগের এক অভিজ্ঞতা, একজন এসছে কনসুলারের কাজে, আমার সাথে দেখা করে কনসুলার কাজের কথা বললো। তারপরে এক পর্যায়ে বলছে, তোমার প্রাইম মিনিস্টার কত বেতন? দ্যাট অফ দ্য ল্যাঙ্গুয়েজ। তখন অনেক কম, 40,000। আমি বললাম যে 40,000, আমি তো 4 লাখ ইনকাম করি, দেশের 10টা প্রাইম মিনিস্টারের সমান। এদের কি আপনি মানুষ করতে পারবেন? এই জন্য আমাদের তো বলেছি যে অধিকাংশই ভালো, এক্সেপশন যারা আছে তাদেরকেও যেন আমরা আস্তে আস্তে বুঝায় বলার চেষ্টা করি যে দেখো, তুমি যেটা করছো শুধু তোমার নিজের ক্ষতি করছো না, তুমি বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করছো, কমিউনিটিকে ক্ষতিগ্রস্ত করছো। সুতরাং এই কাজ থেকে বিরত, এটাই তো আমাদের উদ্দেশ্য। অনেক কথা হলো, আপনাদেরকে আবার অনেক ধন্যবাদ, কষ্ট করে এসেছেন। আপনাদের সাথে যেমন আমরা আছি, আপনারা আমাদের সাথে থেকে এই কমিউনিটি যাতে একটি সুন্দর কমিউনিটিতে পরিণত হয়, একটি মডেল কমিউনিটিতে পরিণত হয়। সবাই যেন বলে যে না, বাংলাদেশ কমিউনিটি মানেই একটা ভালো কমিউনিটি। এরকম একটা কমিউনিটি দেখতে চাই। আপনাদের সহযোগিতা কামনা করে আজকে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন।